নমস্কার, আমি মানস। আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। ভারতের সংবিধান আমাদেরকে শিখিয়েছে ধর্মনিরপেক্ষতা মানে সব ধর্মের সমান মর্যাদা। কিন্তু প্রশ্ন হলো, এই ধর্মনিরপেক্ষতা কি আজ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ? আজ যখন সীমান্তের ওপারে বাংলাদেশে একের পর এক হিন্দু পরিবার আক্রান্ত, মন্দির ভাঙা হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে, তখনও ভারতের রাজনৈতিক ও বুদ্ধিজীবী সমাজের একাংশ কি অস্বস্তিকর নীরবতা পালন করছে? আমাদের আজকের আড্ডায় আমরা প্রশ্ন তুলব, ধর্মনিরপেক্ষতার নামে কি আমরা হিন্দুদের যন্ত্রণাকে অস্বীকার করছি? মানবাধিকার কি কেবল নির্বাচনী সুবিধার বিষয়? আমরা কি এর নৈতিক দায়িত্ব এড়াতে পারি? এক ধর্মে আঘাত করলে সেকুলার, আরেক ধর্মে প্রশ্ন তুললেই সাম্প্রদায়িক। মূর্তি ভাঙা হিন্দু যুবককে জ্বালিয়ে দেওয়া কোনো খবর নয়। পূজা নিয়ে কটাক্ষটা কি প্রগতিশীলতা? আর প্রশ্ন করলেই ফ্যাসিস্ট। এই ভয়টাই কি আজকের ধর্মনিরপেক্ষতা, নাকি এটা শুধু সুবিধা মতো নীরবতা? আজ কোনো রাজনৈতিক শিষ্টাচার নেই, কোনো পলিটিক্যালি কারেক্ট হওয়ার ভান করব না আমরা। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা থেকে মন্ত্রী সুধাংশু দাস, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, তৃণমূল মুখপাত্র ও আইএনটিটিইউসির সভাপতি রঞ্জন ঘোষ, তৃণমূল অসমের মুখপাত্র তরিৎ চ্যাটার্জি, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সৌগত বসু। এবার আমি আমাদের স্টুডিওতে যে গেস্ট রয়েছেন তরিৎ চ্যাটার্জি, ওনাকে আমি প্রশ্ন করতে চাই, ধর্মনিরপেক্ষতা বলতে আপনারা কি বোঝেন? প্রথমেই নিউজ লাইভের বাংলার সমস্ত দর্শককে আমি অভিনন্দন জানাই। আর ধর্মনিরপেক্ষতা বলতে আজকের যেটি সাবজেক্ট আমি পেলাম, যে ধর্মনিরপেক্ষতা বলতে যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার যে মানে যেটা বোঝায়, সেটা এখন যেটা দাঁড়িয়ে গেছে, যেমন আপনি যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে এখানে মানে নিমন্ত্রণ করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, ধর্মনিরপেক্ষ সেকুলারিজম বলতে যেটা বোঝায় যে পশ্চিমবঙ্গে নিয়ে যদি আমি বলি, বা যদি আমি সারা ভারতবর্ষ নিয়ে আপনাকে বলতে চাই, তাহলে একটা জিনিস দেখা যায় যে পশ্চিমবঙ্গে যে জিনিসটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেখুন, রাজনীতি তো একটা আলোচনার বিষয়, যখন আসবে রাজনীতির দিকে ঢুকতেই হবে, এটা একটা প্যারামিটার হয়ে যায়। তো সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের যে ব্যাপারটা, দেখুন উনি সবসময় বলেন যে ধর্ম যার যার নিজের, কিন্তু উৎসব সবার। তো পশ্চিমবঙ্গের দিকে আমরা যখনই দেখতে চাই, যে ওখানে আপনি যদি দেখেন যে এই যে 8 কোটি বা 9 কোটি যে জনসংখ্যা রয়েছে, এখানে বেশ সংখ্যক 33% যে মুসলিম ভাই বোনেরা বা যারা হিন্দুরা রয়েছেন, আমরা কিন্তু এই জিনিসটাই প্রথম থেকে শিখেছি বা দেখেছি, বা যেটা রাজনৈতিক পরম্পরাভাবে যেটা দেখতে পাচ্ছি, যে পশ্চিমবঙ্গ একটা সেকুলার জায়গা বললে কিন্তু সবথেকে বড় উদাহরণ। কারণ ওখানে কিন্তু আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভাজন বা কোনো ধরনের যে প্রবলেম, এটা কিন্তু আমরা কোনো সময়ই দেখতে পাচ্ছি না। আজকে ওখানে হিন্দুরা যেমন সুন্দরভাবে বসবাস করছে, মুসলিমরাও, মুসলিম ভাই বোনেরা আমি আমি ধন্যবাদ আপনাকে তরিৎ বাবু। আমি চলে যেতে চাইব ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির কাছে। শিখাদি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শিখাদি শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার শিখাদি। শিখাদি, আমাদের মাননীয় যে অতিথি তৃণমূলের অসমের যিনি মুখপাত্র, তিনি বললেন পশ্চিমবঙ্গ নাকি সেকুলারিজমের একটা সবচেয়ে বড় উদাহরণ। আপনার কি মনে হয় সত্যি সেটা? দেখুন, আজকে যদি এটা হতো তাহলে তো সত্যি বলছি, মানুষ অনেক শান্তিতে থাকতো। পশ্চিমবঙ্গের নামে সেকুলারিজম, কিন্তু আমরা দেখছি বিশেষ ধর্মের মানুষকে তোষণ ছাড়া আর কিছু নেই। এখানে সেকুলারিজম বলতে কিছু নেই। দুর্গাপুজোর বিসর্জনের সময় সেখানে যদি বিসর্জনের টাইমটাকে পিছিয়ে দেওয়া হয় এবং মহরম যদি সেই দিন পড়ে, তাহলে মহরমের ব্যাপারটা আগে করে দেওয়া হয়। আমরা দেখছি দুর্গাপুজোর সময় প্যান্ডেল ভেঙে দেওয়া হচ্ছে, শনি ঠাকুরের মূর্তি বার করে ফেলে দেওয়া হচ্ছে, মা কালীকে ভ্যানে চাপানো হচ্ছে। কিন্তু যদি আপনি থানায় কোর্টে কোথায় কেস করতে যান, কোনো জায়গায় কেস নেবে না আপনার। এই হচ্ছে সেকুলারিজম। আপনি মুখে সেকুলারিজম, কিন্তু বিশেষ ধর্মের তোষণটা এখানে চলছে পশ্চিমবঙ্গের বুকে, যেটা সবচেয়ে দুঃখের ব্যাপার হয়ে গেছে। আমরা সনাতনী যারা রয়েছি, সনাতনীরা কিন্তু ভীষণ নিরীহ।
আমরা কোনো সময় কারোর ওপর কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছু করতে চাই না, কিন্তু এই জায়গায় এমন অবস্থা করে মানে সনাতনীদের এমন দুরবস্থা হয়ে গেছে যে সনাতনীদের সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের বুকে জায়গা আগামী দিন থাকবে কিনা সন্দেহ রয়েছে। আর এইভাবে যদি চলতে থাকে 2026-এ যদি পশ্চিমবঙ্গ সরকার পুনরায় ক্ষমতায় আসে, তাহলে আমার মনে হয় যারা সনাতনী রয়েছেন তাদেরকে হয়তো হয় টুপি পরতে হবে, কালমা পরতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে ওই টুপিওয়ালাদের সঙ্গে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের কোনো উপায় নেই। এরপরেও যদি মানুষ মনে করে যে সেকুলারিজম এখানে রয়েছে, তাহলে বলার কিছু নেই। আমি পরিষ্কার বলি, পশ্চিমবঙ্গে সনাতনীদের জায়গা খুব কম। আজকে বেলডাঙাতে যে মসজিদ তৈরি হচ্ছে, সেই মসজিদটা কার নির্দেশে তৈরি হচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই। হুমায়ুন কবির কার এমএলএ? কার? হুমায়ুন কবির শাসক দলের এমএলএ। আজকে সেখানে মসজিদ তৈরি হচ্ছে কার নির্দেশে তৈরি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আমার অঙ্গুলি হেলন ছাড়া একটা পাতা নড়ে না গাছের। পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে সমস্ত আমার জানা আছে, আমি জানতে পারি। তাহলে হুমায়ুন কবির এখানে যে কোরআন পাঠ করবেন উনি 1 লাখ সদস্যদের নিয়ে, সেটাও তার জানা। এখানে যে মসজিদ তৈরি করা হচ্ছে বাবরি মসজিদ, সেটাও তার জানা। ওনার কনসেপ্ট রয়েছে বলে আজকে এই অবস্থা হচ্ছে। তাহলে বলুন সনাতনীদের জায়গা কোথায়? দিদি আমি আপনার কাছে আবার আসছি, রক্ষা করার জন্য দিদি আমি আপনার কাছে আসছি আবার, আপনার কাছে আসছি আবার। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা থেকে মন্ত্রী সুধাংশু দাস। সুধাংশু বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন, যে এই যে সেকুলারিজমের যে কনসেপ্টটা, সেটা কি হিন্দুদের জন্য বানানো পাবলিক পাঞ্চিং ব্যাগ? মানে শুধু সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে? দেখুন, এটা একটা চূড়ান্ত মিথ্যা, এবং এটা যুগে 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 বলবো না, বিশেষ করে স্বাধীনতার পর থেকে হিন্দুদেরকে ঠকানোর একটা অন্যতম রাস্তা তৈরি করেছিল, বিশেষ করে কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতৃত্বে। এবং আমরা সবাই জানি 1976-এ আমাদের ডক্টর B.R. আম্বেদকরের যে অরিজিনাল সংবিধান, সেটাকে চেঞ্জ করে এই কংগ্রেসের নেতৃত্বে, ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে সেকুলারিজম যুক্ত করা হয়েছে এটার সাথে। কিন্তু ভারতবর্ষ অনেক আগে থেকে ধর্ম নিরপেক্ষ দেশ, বিশেষ করে এটা হিন্দুদের স্থান, হিন্দুদের সনাতন সংস্কৃতির যে মাটি, সেখানে প্রত্যেকটা হিন্দুরাই ধর্ম নিরপেক্ষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে এই যে সেকুলারিজমের কথা বলা হচ্ছে, সেটা শুধুমাত্র কিন্তু হিন্দুরাই, তাদেরকে বাধ্য করা হচ্ছে সেকুলারিজম, বাকিরা কেউ কিন্তু সেকুলারিজম নেই বা সেকুলারিজম মানতে নারাজ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনছি, আপনি বলুন। হ্যাঁ, আপনারা জানেন রিসেন্টলি সংসদে আমাদের দেশের বিশেষ ব্যক্তিত্ব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তার রচিত বন্দে মাতরম যে সঙ্গীত রয়েছে, তার 150 বছর পূর্তি উপলক্ষে সেটাকে সেলিব্রেট করছে পুরা দেশ। এবং আমাদের সংসদেও সেটাকে ফুল স্ট্যান্ডাটাকে অ্যাডপ্ট করার জন্য বিল আনা হয়েছে। এবং আমরা কি দেখলাম, সেখানে যারা মুসলমান সাংসদ আছেন, কংগ্রেসের সাংসদ আছেন, কমিউনিস্ট আছেন, তারা কিন্তু পরিষ্কার বলছেন যে না, আমরা কিন্তু বন্দে মাতরম বলবো না, বলছে এটা তাদের ধর্মের বিরোধী। তাহলে সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুরাই পালন করবে? এটাই হচ্ছে মূল প্রশ্ন। আসলে বারে বারে এই দেশের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে হিন্দুদেরকে ঠকানোর কাজ কংগ্রেস এবং কমিউনিস্টরা করেছে। এটার নাম সেকুলারিজম। সেকুলারিজম কিছু না, এটা শুধুমাত্র সনাতন হিন্দুদের ঠকানোর একটা রাস্তা। সেকুলারিজম সনাতন হিন্দুদের ঠকানোর রাস্তা বলে ভাবেন তরিত বাবু? নতুন করে বিজেপির কাছে সেকুলারিজমটাকে আবার শিখতে হবে। মানে বিজেপির সেকুলারিজম মানে হচ্ছে যে যদি আপনি দেখেন, যেমন আগে যিনি দিদি পশ্চিমবঙ্গ থেকে বলল, ওনার অনেক পরে মনে পড়লো যে তৃণমূল যারা টুপি পরবে এবং আগামী দিনে নাকি পশ্চিমবঙ্গে যারা থাকবে সব টুপি পরাদের সঙ্গে বিয়ে হবে। তো আমি দিদিও এক সময় এই পার্টিটাতেই ছিলেন, আমি যদি খুব ভুল না করি। তখন দিদির এগুলো মনে পড়েনি, আজকে গিয়ে দিদির এগুলো মনে পড়ছে যখন ওনার ঘর বদলে গেছে। বিজেপির কাছে গেলে অ্যাকচুয়ালি সেকুলারিজমের ব্যাপারটা আর একটু নতুন করে শিখতে হবে। আর বিজেপির যেটা, ভারতীয় জনতা পার্টির যেটা নতুন করে সেকুলারিজমের যেটা আইডিয়া, সেটা হচ্ছে ওনারা জানেন যে সেকুলারের নামে আমি হিন্দু ছেলে, ঠিক আছে, আমি কতটা হিন্দু, তাহলে এখন আমার হাতের রক্তটা কেটে আমার এটাকে প্রুভ করতে হবে যে আমি হিন্দু না মুসলিম ছেলে।
আর নতুন করে যেটা এখন বিজেপির টাইমের সেকুলারিজম আর যেটা দেখতে পাচ্ছি সেটা সেটা একটা নতুন সেকুলারিজম দেখতে পাচ্ছি। যে মানে আমরা যারা হিন্দু তারা মনে হয় আগে মনে হয় মাথায় টুপি বা বোরখা পরতাম, মানে ভারতীয় জনতা পার্টি আবার নতুন করে হিন্দুদেরকে বোঝাতে চাইছে যে সেকুলারিজম কি, আবার হিন্দুত্ববাদের যে নতুন আমার একটা প্রশ্ন বীজটাকে আছে, আমার একটা সেটাকে আবার প্রশ্ন আছে গোপন করতে তরিৎ চাইছে। বাবু, আমার একটা প্রশ্ন বলুন। আছে। হ্যাঁ, বলুন। পশ্চিমবঙ্গে কিন্তু এমনও অনেক স্কুল রয়েছে যেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। না 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 সেটা সরস্বতী নিয়ে- একদম সেটা- না, না না না, সেটা এটা নিয়ে এটা আপনার কি হ্যাঁ, মতামত? না না, এটা মিডিয়াতে দেখানো হচ্ছে। একটু আগে ম্যাডাম বললেন, যিনি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা ছিলেন, উনি বললেন নাকি পশ্চিমবঙ্গে ছিলেন নয়, উনি আছেন। আছেন সরি মাফ করবেন, আছেন। উনি যে কথাটা বললেন যে নাকি কোনো দুর্গাপুজো বা যেদিন কালী পুজো থাকে সেদিন ওটাকে প্রায়োরিটাইজ না করে নাকি মহরমকে প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু ভারতবর্ষের মধ্যে এত বড় উৎসব, গণ উৎসব যেটা দুর্গাপুজো, এত বড় ফেস্টিভ্যাল তো ওয়ার্ল্ডে কোথাও আছে বলে আমি জানি না। এবং মানে এটাকে ইউনেস্কো যে বড় একটা বিরাট আখ্যা দিয়েছেন উৎসব হিসাবে, এবং সারা ভারতবর্ষের মানুষ, সর্বধর্ম মানুষ দুর্গাপুজোয় যেভাবে উৎসবে মাতেন, সেখানে যদি ইউনেস্কো তাহলে বিরাট বড় ভুল করলো যে ওখানে সরস্বতী পুজোকে বন্ধ করে দুর্গাপুজোকে বন্ধ করে মহরম করা হয়। কিন্তু ধন্যবাদ বিজেপির আপনাকে। দিকে নতুন করে হিন্দুত্ববাদের যে আমি আবার জাগরণ আপনার- বা উস্কানিটা দেওয়া আমি হচ্ছে আবার এটা আপনার আসলে কাছে ভোটের আসছি। রাজনীতি। আমি আর আবার কিছু না। আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সৌগত বসু। সৌগত বাবু, আপনাকে স্বাগত। আপনি কি বলবেন? প্রথমে আমি অভিনন্দন জানাই নিউজ লাইভের সমস্ত দর্শকদের, আর নিউজ লাইভ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে আজকের অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। দেখুন, এই প্রসঙ্গে আমার বক্তব্য, আমি যে কোনো রাজনৈতিক পরিস্থিতির জন্য একটু ইতিহাসের দিকে ফিরে তাকানোর দরকার, কারণ ইতিহাসের শিক্ষা যদি আমাদের সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আমরা বর্তমানে রাজনৈতিক সিদ্ধান্ত ঠিক করে নিতে পারবো এবং তাতে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎও ঠিক হবে। যদি এই বক্তব্যটা আমার নয়, এই বক্তব্যটা আচার্য যদুনাথ সরকার। দেখুন, সেকুলারিজম সম্বন্ধে প্রথম যে বক্তব্যটা আমার, যে সেকুলারিজম কোনোভাবেই কিন্তু কোনো ভারতীয় কনসেপ্ট নয়, এটা একটা ইউরোপিয়ান কনসেপ্ট, যেটা ভারতীয় কনসেপ্টের সঙ্গে কোনোভাবেই যায় না। এবং সেকুলারিজম যে আমাদের সংবিধানে এসছেন, একটু আগে তরিৎ বাবু বলেন, সুধাংশু বাবু বলেছেন, মাফ করবেন, সুধাংশু বাবু একটু আগেই বলেছেন যে এটা এমন একটা সময় ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সংবিধানে লেখা হয়েছে, যে সময়টা ভারতীয় সংবিধানের মানে ভারতের গণতন্ত্র এবং ভারতের সংবিধানের সব থেকে কালো অধ্যায়। মানে সংবিধানের যে কোনো চেক এন্ড ব্যালেন্স যে সময় ছিল না, সেই সময় এই সেকুলারিজম শব্দটা এসছে, এবং যেহেতু সংবিধানে এসছে আমরা সকলে মানতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথম কথা হচ্ছে সেকুলারিজম এবং ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা, এই যদি সেকুলারিজমের শব্দ হয় ধর্ম নিরপেক্ষতা, তাহলেও এখানেও একটা আপত্তির জায়গা থাকে, কারণ ধর্ম নিরপেক্ষতা কখনোই ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যায় না। কারণ আপনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার রাষ্ট্র বলতে যেটা বোঝেন, সেকুলার রাষ্ট্রে আমরা কি বুঝি? সেকুলার রাষ্ট্রে রাষ্ট্রের কোনো রিলিজিয়াস আইডেন্টিটি থাকে না। সমস্ত রিলিজিয়ানের থেকে রাষ্ট্র তার সমদূরত্ব পালন করবে, এবং রাষ্ট্রের তহবিল কোন রিলিজিয়ান বা কোন রিলিজিয়াস ইনস্টিটিউশনের জন্য ব্যবহার করা হবে না। মূলত এটাই সেকুলারিজমের কথা, এটা আমরা বুঝি আপাত দৃষ্টিতে। এর কোনটাই কি ভারতবর্ষে পালন হয়েছে? যদি তাই হতো, ভারতবর্ষের প্রথম যে সংবিধান, মানে সংবিধান হওয়ার আগে 1947-এ 1950-এ সংবিধান, 1900 সংবিধান যখন সংবিধান যারা করছেন, সংবিধান যারা পাশ করছেন, তারা কিন্তু মনে রাখবেন তারা সবাই 45-46-এর নির্বাচন থেকে জিতে এসেছেন। 45-46-এর নির্বাচনে যারা প্রথম ক্যাবিনেটে ছিলেন তারা যে প্রত্যেক সদস্য তাও না। 50-এ সংবিধান হলো, 52-এ প্রথম নির্বাচন হলো। অর্থাৎ সংবিধান যারা তৈরি করলেন তারা কেউ কিন্তু দেশের জনগণের নির্বাচিত সদস্য নন। ফলে এই একটা গোড়ায় গলদ আছে, এবং সেই জায়গায় যেটা আমরা আজকে যে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের কথা বলছি, সেটা বেসিক্যালি কংগ্রেসের একটা তার পলিটিক্যাল এজেন্ডা।
কংগ্রেসের পলিটিক্যাল এজেন্ডা অনুযায়ী যে সংবিধান আমরা পেলাম, যে সংবিধানে আমাদের বলা হলো সমানাধিকার দেওয়া হবে, কিন্তু সেই অধিকার রাষ্ট্রে আমরা সকলে পেলাম না। ফলে আজকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা মিলিয়ে আমরা যে খিচুড়িটা বানিয়ে ফেলেছি, সেই খিচুড়িটা থেকে আমরা বেরোতে পারছি না। এবং যেহেতু আমরা আমাদের ইতিহাসকে সঠিকভাবে অধ্যয়ন করিনি, ফলে আজকে আমাদের মধ্যে এই ধরনের কনফিউশন গুলো তৈরি হচ্ছে। সৌগতবাবু, আপনাকে আমি একটু ইয়ে করব, আমি ইন্টারফেয়ার করছি। আমি চলে যেতে চাই মন্ত্রী সুধাংশু বাবুর কাছে। সুধাংশু বাবু, এই যে একটু আগে সৌগতবাবু বললেন যে সেকুলারিজমটা একটা কংগ্রেসের এজেন্ডা, আপনি কি সহমত এ ব্যাপারে? দেখুন, এটাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। কারণ কংগ্রেস দল ইচ্ছাকৃতভাবে আমাদের ডক্টর B.R. আম্বেদকর, ভারতবর্ষের যিনি সংবিধান প্রণেতা, তার রচিত যে সংবিধান, সেটাকে ধ্বংস করার কাজ, বিশেষ করে 1975-এ যখন আমাদের দেশের সংবিধানকে টুটি টিপে হত্যা করেছে, গলা টিপে যারা হত্যা করেছে ইমার্জেন্সি লাগু করে, সেখানে 42 অ্যামেন্ডমেন্ট যেটা আমরা দেখলাম, সেই 42 অ্যামেন্ডমেন্টটাকে আমরা কিন্তু মিনি কনস্টিটিউশনও বলি, যেটা কংগ্রেস দল যেমন তাদের পরিবারকে বা নেহেরু গান্ধী পরিবারকে সর্বোচ্চ মানে ক্ষমতাশীল হিসেবে তৈরি করে, মানে সংবিধানের বাইরে বা জুডিশিয়ারির বাইরে তাদেরকে রেখেছিল। এবং বিশেষ করে আমাদের সনাতন সংস্কৃতি যেটা আছে ভারতবর্ষের, সেটাকে ছোট করে দেখানোর জন্যই কিন্তু এটা বলা হয়েছে। আমি এই প্যানেলে যারাই আছেন তাদের সবাইকে মনে করে দিতে চাই, আমাদের ভারতবর্ষের যে বেদ, শাস্ত্র, উপনিষদ যেগুলি রয়েছে, এই সবগুলি কিন্তু জগতের সমস্ত মানুষের কল্যাণের কথা বলে। আপনার নিশ্চয়ই মনে আছে এবং সবাই নিশ্চয়ই জানেন, আমাদের মূল মন্ত্র কি আমরা সবাই বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাবে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, আত্মানাং মুখ্যার্থাং জগৎ দ্বিধায়চ, অর্থাৎ নিজের কল্যাণের সাথে সাথে জগতের কল্যাণ। আমরা সমস্ত মানুষের সুখ, শান্তি, নিরোগ, মঙ্গলময় জীবন কামনা করি। তো এই জায়গাতে সংবিধানে আলাদা করে সেকুলারিজম শব্দ লিখে কংগ্রেস দল কি প্রমাণ করতে চাইলো? এখন আমার প্রশ্ন হচ্ছে, সেকুলারিজমের অর্থ যদি সমস্ত ধর্মের প্রতি সমান মর্যাদা, প্রত্যেকটা মানুষ যদি সমান অধিকার হয়, সমান দায়িত্ব হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবাংলায় বামপন্থী নেতা বিকাশ ভট্টাচার্য নিজেকে সেকুলার প্রমাণ করতে গিয়ে তো গোমাংস খেলো, কিন্তু সিপিএম নেতা মোহাম্মদ সেলিম কিন্তু শুকরের মাংস খায়নি। কিংবা এই কংগ্রেস এবং সিপিএম অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের যে রাম মন্দির তৈরি হবে, হিন্দুদের যে দাবি, সেই দাবির বিরুদ্ধে গিয়ে রাম মন্দির তৈরি হবে না, বাবরের মসজিদ থাকবে বলে সুপ্রিম কোর্টে যারা যেতে পারে, সেই কংগ্রেস এবং কমিউনিস্টরা বর্তমানে আমরা দেখছি পশ্চিমবঙ্গে বর্তমান মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে তো আরেকটা জিহাদিদের সরকার চলছে, ইসলামিক মৌলবাদীদের সরকার চলছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যেখানে বাবরের মসজিদ তৈরি করার জন্য 6 ডিসেম্বর সেখানে তারা শিলান্যাস করে ফিতা কাটে, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার সেখানে বাধা দেয় না, পুলিশ সেখানে বাধা দেয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন কংগ্রেস, সিপিএম কেউ সুপ্রিম কোর্টে গেল না যে বাবরের মসজিদ তৈরি করা যাবে না? তারা যখন রামের মন্দির করা যাবে না বলে সুপ্রিম কোর্টে যেতে পারে, রাম মন্দির তৈরি না করে আপনি হসপিটাল তৈরি করুন, স্কুল তৈরি করুন, কলেজ তৈরি করুন, তাতে কর্মসংস্থান হবে, ছেলে মেয়ে শিক্ষিত হবে, মন্দির বানিয়ে কি লাভ? এই কথা যারা বলেছিল, তারা বাবরি মসজিদের ক্ষেত্রে নিশ্চুপ কেন? যারা ফিলিস্তিন জিন্দাবাদ বলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে, আমাদের মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ, সেখানে প্রতিদিন হিন্দুদের মারা হচ্ছে। গত পরশুদিন আপনারা দেখেছেন, দীপু দাস নামে একজন ছেলেকে, হিন্দু ছেলেকে ময়মনসিংহে তাকে কি নির্মম ভাবে মেরেছে এবং মানে তাকে জীবন্ত অবস্থা অগ্নিদগ্ধ করে তাকে মারা হয়েছে। কেন আমাদের দেশে কংগ্রেস, সিপিএম, তৃণমূল একটা মিছিল কেন কেউ করলো না? কেন কেউ চিঠি লিখলো না যে বাংলাদেশের অরাজকতা, ধর্মান্ধতা বন্ধ হোক? তো এই সেকুলারিজমের শব্দই হচ্ছে হিন্দুদেরকে দাবিয়ে রাখা, হিন্দুদেরকে বলা তুমি রামের পূজা করতে পারবে না, রামের মন্দির তৈরি করতে পারবে না, কিন্তু বাবরের মসজিদ হবে। তো এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা প্রোপাগান্ডা। এটা আমাদের সমাজ ব্যবস্থাকে, ভারতীয়ত্বকে, হিন্দু সমাজ ব্যবস্থাকে কুলুষিত করার একটা ষড়যন্ত্র। ঠিক আছে, আমি তরিতবাবু, আপনি বাবরি মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে কি বলবেন? সেটা কি সেকুলার ক্যারেক্টার? না, বিজেপি যে বাংলাদেশে ছেলেটি যে মারা গেল, ওখানে বিজেপি কোথায় ধর্ণা দিল আমি দেখলাম না।
মানে বিজেপির ধর্নাটা আমি দেখতে পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটুখানি না, আমাকে বাংলাদেশে তো বিজেপি ধর্ণা দেবে না। না আমি যে বলছি এখানে আপনারা কি না নিন্দা না না আমি করছেন? বলছি বিজেপি বললো না যে তৃণমূল কংগ্রেস বা সিপিএম, আমি সিপিএম বা কংগ্রেসের প্যানেল থেকে আমি আসিনি, ওনাদের দায়িত্ব আমার নেয়ারও প্রয়োজনীয়তা নেই। কিন্তু এই যখন বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে হওয়ার কথা শুনলাম, তো এখানে আমি একটা কথা একটু আগে, আমাকে একটু প্রিভিয়াসে যেতে হবে, একটু অতীত মনে করাতে হবে। এই যে হুমায়ুন কবির, যিনি বাবরি মসজিদ করার জন্যে পশ্চিমবঙ্গে এখন খুব উঠে পড়ে লেগেছেন, এই হুমায়ুন কবির, আমি বিজেপির মন্ত্রী সাহেব এবং ডাবগ্রামের যিনি বিধায়িকা আছেন ওনাকে মনে করাতে চাইছি আরও একটু, এই হুমায়ুন কবির কিন্তু এর আগে লোকসভা ইলেকশনে বিজেপির কোলে ছিল, ঠিক আছে? বিজেপির টিকিটে লোকসভা ইলেকশনে উনি তখন কন্টেস্ট করেছিল, এবং যখন উনি দেখতে পারলেন বিজেপি পশ্চিমবঙ্গে হবে না, তখন আবার ঘর বাপাসি করে উনি তৃণমূলে ফিরে এলেন। এবং এই তার যে মানে উনি তৃণমূলেরই ছিলেন? না না, আগে তো তৃণমূলের ছিলেন, তৃণমূল থেকে আবার বিজেপিতে গেলেন, বিজেপিটা আমার ভালো লাগলো না, তৃণমূলে ফিরে এলেন। আবার তৃণমূলে ফিরে আসার পরে আপনি এই যে শোকজ করা বা এই বাবরি মসজিদ নিয়ে ওনাকে শোকজ করা হয়নি, এই খবরটা যে মার্কেটে রটেছে, অ্যাকচুয়ালি হুমায়ুন কবির পার্টির যে ইন্টারনাল শিষ্টাচার, এটা অনেক দিন ধরে মান্যতা দিচ্ছিলেন না। হুমায়ুন কবির আমার কলিগ, আমি ওনাকে অনেক দিন থেকে চিনি, এবং যখন শিষ্টাচারে মান্যতা দিচ্ছিল না, বিগত 5 মাস ধরে পার্টির সঙ্গে যোগসূত্রতা অনেক ডিস্টেন্স মেনটেন হচ্ছিল, পার্টি অনেকবার ওনাকে চিঠিও দিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে যখন পার্টির শিষ্টাচার ডিসিপ্লিন মানছিল না, পার্টি যখন শোকজ করলো, তখন উনি আবার বাবরি মসজিদ করবেন বলে প্ল্যানিং করলো। বাট আমি আপনার এই স্টুডিওতে আজ থেকে 10 দিন আগে এসে বলেছিলাম যে মন্দির মসজিদ কেউ করতে পারে, সেটাতে বড় কথা নয়, কিন্তু মন্ত্রী সাহেব ত্রিপুরা থেকে যেটা বললো, যদি উনি পশ্চিমবঙ্গে হসপিটাল বা কলকারখানা করতেন, অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হতো, আমি সেটার একদম পক্ষে। কিন্তু মহামান্য হাইকোর্ট কিন্তু বাবরি মসজিদ করার জন্যে মহামান্য হাইকোর্ট তাকে ছাড়পত্র দিয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বাবরি মসজিদ করো বলে উনি গিয়ে ওখানে ফিতেও কাটেননি, উনি বলেনি যে বাবরি মসজিদ করা হোক। এবং এমন একটা ঘটনা আমাদেরকে আসামে অনেকবার বিভিন্ন রকম সাংবাদিকদের সম্মুখীন হতে হচ্ছে। আমার একটা প্রশ্ন আছে তরিত বাবু। হ্যাঁ, বলুন। প্রশ্নটা হলো, আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী বাবরি মসজিদ করেননি, বাধাও দেন, কিন্তু তিনি কিন্তু বাধাও দেননি। না, 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 তিনি রাম মন্দিরের কিন্তু প্রচন্ড অপোজ করেছিলেন, কিন্তু বাবরি মসজিদ যখন পশ্চিমবঙ্গে বানানো হচ্ছে তখন কিন্তু তিনি কোনো অপোজ করেননি, সেটাকে বিরোধিতা করেন। আমি বলি আপনাকে, রাম মন্দির যখন বানানো হচ্ছে উনি কোনো অপোজ করেননি, এবং বাবরি মসজিদ করুক উনি একথাও বলেননি। এবং যখন হাইকোর্ট ওটার পক্ষে রায় দিয়েছে, আমি তো আপনাকে একটু অন্য কিছু মনে করিয়ে দিতে চাই। আসলে হুমায়ুন কবির আবারও হচ্ছে বিজেপির তৈরি করা পশ্চিমবঙ্গে একটা নতুন ফুল। কেন বলে দিই আপনাকে, বিজেপি দেখছে কি, ওখানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে 3 বারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এবং আপনার স্টুডিওয় বসে আমি কনফার্ম বলে যাচ্ছি, আবার আপনি আমাকে ডাকবেন চতুর্থবারের মধ্যে আরও বেশি সিট পেয়ে, হ্যাঁ, আপকি বার 300 পার করে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। উনি শুধু মুসলিমদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন না, উনি যথেষ্ট হিন্দু ভোট পেয়ে সেকুলারের রাজনীতি করে দুজনকে সাম্যতা বজায় রেখে মুখ্যমন্ত্রী হন। এবং আরেকটু আমি মনে করিয়ে দিতে চাই, এই হুমায়ুন কবিরকে বিজেপি আবার কি করছে, ওখানে যখন দেখতে পাচ্ছে বিজেপি কোনো মুনাফা আদায় করতে পারছে না, এসব বিজেপির আবার প্রোডাক্ট, বিজেপি ওনাকে দিয়ে ওখানে মসজিদ বানিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ করতে দিচ্ছে না, এই মুসলিম ভোটটাকে আগামী দিনে ভাগ করে পশ্চিমবঙ্গের মাটিতে মুনাফা আরও পদ্মফুল ফোটানোর একটা দিবা স্বপ্ন দেখছে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাব ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির কাছে। এর আগে শিখা দিয়ে আমাদের প্যানেলে স্টুডিওতে যিনি রয়েছেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার কিন্তু শুধু মুসলমানের ভোট নয়, হিন্দুদের ভোটেও এসছেন, এবং উনি খুব জোর গলায় দাবি করেছেন যে আগামীতেও মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং পশ্চিমবঙ্গ তার সেকুলার ক্যারেক্টারটা বজায় রাখবে। আপনার মন্তব্য কি এ ব্যাপারে? দেখুন, আমি সবার আগে দাদা বললেন, ওই উত্তরটা আগে দিয়ে নি। দাদা, তৃণমূলের দাদা বললেন যে আমি তৃণমূল কংগ্রেস করতাম, এখন বোধহয় করে অন্যরকম কথা বলছি। আমি ওনাকে বিশেষভাবে মনে করে দিতে চাই, আমি তৃণমূল কংগ্রেস করতাম ঠিকই, তখন এই তোষণ রাজনীতিটা ছিল না, তখনকার রাজনীতিটা অন্যরকম ছিল। তাই যেদিন থেকে দেখলাম এই অবস্থা, সেদিন বেরিয়ে চলে এলাম। হ্যাঁ, এখন বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে উনি দাবি করেছেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবেন এবং পশ্চিমবঙ্গের সেকুলার ক্যারেক্টারটা বজায় থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, শুধু মুসলমান ভোট নয়, হিন্দু ভোটেও জয়ী হয়ে আসছেন।
কি বলতে চাইবেন? মমতা ব্যানার্জি, শুনুন, মমতা ব্যানার্জি আগামীতে 26-এ কোনোভাবেই আসছে না, একদম পরিষ্কার। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নন। পশ্চিমবঙ্গের মানুষ সমস্ত রকম উন্নয়ন থেকে বঞ্চিত। এখানে শুধু মেলা আর খেলা ছাড়া অন্য কিছু হয় না। নিলামের মতো করে মন্দিরে পুজোর টাকা দেয়া হয়, আর 1000 টাকা করে ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে গরিব মানুষগুলোকে তুষ্ট করার ব্যবস্থা করা হয়। দাদা, কিন্তু ভুল গরিব বললে মানুষ বড্ড 1000 কানে টাকা লাগে। পান না, গলায় দাদা, সোনার ভুল চেন, বললে হাতে বড্ড সোনার কানে গলা। লাগছে। আমি তারাই কিন্তু সোনার চেন। রঞ্জন ঘোষ রয়েছেন ভুল টিএমসির নয়, ভুল নয়, শুনতে হবে। INTTC শুনতে চেষ্টা সভাপতি। করুন। শুনতে চেষ্টা করুন। নমস্কার, আমি শুনতে TMC হবে আপনাদের। নমস্কার, আমি আপনারা এই TMC সমস্ত থেকে রঞ্জন দুর্নীতি ঘোষ করছেন, বলছি। এরপরেও কি বলুন মানুষ রঞ্জন বাবু। আপনাদের ভোট দেবে? কি শুনবো? আপনি মরা ভুলভাল মানুষের কথা বলছেন চোখ আর মরা ভুলভাল মানুষের কথা দেহ বলছেন, পর্যন্ত কেটে দাও। হসপিটালে ভুলভাল বিক্রি কথা হয়ে বলছেন। যাচ্ছে। দলটাকে আরে আপনারা আপনি তৈরি কিছু করেছেন জানেন? জমির আপনি দালাল কোথায় আর বালুর থাকেন? দালাল, আপনি ভোটারের রাজনীতি নিয়ে দালালে। কিছু জানেন? আপনারা মমতা যত ব্যানার্জি মে পর্যন্ত মমতা পাচার করার ব্যানার্জি কি কাজে করেছে ব্যস্ত। না করেছে আপনার কাছে কি ইতিহাস আছে? এরপরেও কি আপনারা বলেন? মমতা কোন ব্যানার্জি বাংলায় লজ্জায় উন্নয়ন আপনারা করেনি বলছেন তো কে করেছে? আগামীতে 26-এ মানুষ বিজেপি আপনাদের পশ্চিমবাংলায় ভোট দেবে? উন্নয়ন করেছে। মানুষের কোন ভোটে আপনারা লজ্জা? ক্ষমতায় লজ্জাটা আসবেন। কোথায়? মমতা আপনি ব্যানার্জিকে একটা লজ্জা সময় ভোট করছেন। দিয়েছিল কিসের লজ্জা? দল মত লজ্জাটা নির্বিশেষে, কিসের? কিন্তু লজ্জা তো বর্তমানে কোনো যে কিছু অবস্থা, নেই। যে পরিস্থিতি, এখানে লজ্জার তো কোনো আজকে প্রশ্ন মাননীয় নেই। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে আপনি এসআইআর এর জন্য। কি পরিস্থিতি আপনারা এই দেখাচ্ছেন? চোরা আপনি- ভোট, আপনি কিছু আপনারা জানেন না, মরা ছেড়ে ভোট, দাও। এদেরকে দিয়ে আপনি আপনারা কিছু জানেন ক্ষমতায় না, এসেছেন। খালি বলছেন। তাই আগামীতে হ্যাঁ? ক্ষমতায় আসার কিসে? কোনো উপায় নেই। মানুষ, আপনি সমস্ত জানেন না ধরনের কিছু। মানুষ কিন্তু বুঝে গেছে। সমস্ত কে? মানুষ জানে যে কোথা এখানে থেকে ক্ষমতা পশ্চিমবঙ্গে পাবেন? যদি আপনাদের কোনো আগামীতে সংগঠন বলে কিছু মমতা আছে? ব্যানার্জি ক্ষমতায় আসে, কোনো সংগঠন সেখানে নেই, কিছু নেই, আপনি কি কোনোভাবে করে পাবেন? মানুষের উন্নয়ন হবে না। দূর। মানুষের কিছু জানেন না, জায়গার কি উন্নয়ন উল্টোপাল্টা হবে বলে না, যাচ্ছেন আপনি। ছেলেপেলেদের চাকরি হবে না, মশাই, হসপিটাল রাজনীতি ব্যবস্থা করতে ঠিকমতো গেলে থাকবে আগে না, রাজনীতির সঙ্গে মহিলাদের নিরাপত্তা জানুন। থাকবে না। কাগজ পড়ে শুনুন, রাজনীতি করছেন? শুনুন, আগে শুনবেন, কাগজ আগে পড়ে শুনবেন, কোনোদিন শুনতে রাজনীতি হবে, করবেন না। শুনতে হবে ধ্যার, আগে। শুনবো, আপনি ক্ষমতা বলবেন রাখুন, ভুলভাল কাগজ কথা পড়ে বলতে রাজনীতি শুনবো না, কি আগে আবার? শুনে নিন। পশ্চিম বাংলা নিয়ে আপনাদের কিছু যা জানেন? অবস্থা হয়েছে, পশ্চিম বাংলায় আর মমতা ক্ষমতায় আসার ব্যানার্জি ছাড়া চিন্তা কে ভাবনা কাজ করেছে? করবেন না। আপনার নরেন্দ্র মোদী মরা করেছে? মানুষের নাম থাকছে পশ্চিম না। বাংলায় নরেন্দ্র মোদী আজকে ছাড়া এসআইআর নরেন্দ্র মোদী হচ্ছে কোথায় বলে গেলেন? নরেন্দ্র মোদীকে কেউ চেনে না। আপনাদের মালিকের ভুলভাল মাথা কথা খারাপ, মমতা SIR ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। কেন এসআইআর হবে? আপনি বলুন, আজকে 15 বছর ধরে, 20 বছর ধরে একটা মরা মানুষের নাম ভোটার লিস্টে রয়ে গেছে। আজকে আমরা সেগুলো বারবার আমরা দিলে কাটা হয় না। মূল সেগুলোর টপিক থেকে বাজিয়ে আমরা সরে আপনারা যাচ্ছি। ক্ষমতায় আসছেন। আমি সবাইকে বলছি একটু বলুন, আপনারা আমার কথা শুনতে বড় প্রশ্নটা ছিল যে কষ্ট হয়। ধর্মনিরপেক্ষতার আপনি কাজ সংজ্ঞাটা করুন, কি? বাজারে বসে ইলিশ মাছ বিক্রি করুন। না না, শুনুন এসব আপনি আমি বাজারে বলছি যে বসে মাছ আপনি বিক্রি করুন, রঞ্জন আপনার বাবু দ্বারা আপনি কিচ্ছু বলুন হবে যে না। ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক সংজ্ঞাটা কি? ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা কি? আমরা কি শুধুমাত্র হিন্দুদের পাঞ্চিং ব্যাগ হিসাবে ইউজ করা হবে ধর্মনিরপেক্ষতা? আমরা কি ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় আপনি? কিসের? হিন্দু ধর্ম বা মুসলিম? শুনুন শুনুন, আমরা হচ্ছে সর্বধর্ম সমন্বয়, এখানে ধর্মের কোনো প্রশ্ন নেই। মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করে না। যারা আজকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধর্ম নিয়ে অনেক বড় বড় কথা বলবে। আজকের উনি একটু আগে বলছিলেন মমতা ব্যানার্জি উন্নয়ন করে। মমতা ব্যানার্জি বিশেষ ধর্ম নিয়ে রাজনীতি করে। আজকের উন্নয়ন খবরদার, করেনি তো মমতা কে ব্যানার্জি উন্নয়ন বিশেষ করেছে? ধর্ম নিয়ে রাজনীতি করে। আজকে মমতা আমার ব্যানার্জি প্রশ্নটা আজকে হচ্ছে আপনি ধর্মনিরপেক্ষতা নিয়ে। আজকে যে উন্নয়নের আমার পাঁচালী প্রশ্নটা বেরিয়েছে, হচ্ছে সেই উন্নয়নের ধর্মনিরপেক্ষতা নিয়ে। পাঁচালীটা আমরা আপনি কি জানেন? নৈতিক এক ধর্মে মমতা আঘাত করলে ব্যানার্জি ধর্ম সেকুলার, নিয়ে রাজনীতি কোথায়? করে। আরেক ধরনের প্রশ্ন করলে আপনারা সাম্প্রদায়িক হয়ে আপনাদের যায়। যে বিরোধী দল নেতা, যে ধর্মনিরপেক্ষতা বিজেপির যে কোথায়? বিরোধী দল নেতা, যে শুভেন্দু অধিকারী, ধুবেন্দু অধিকারী করে, ওকে বলবেন রঞ্জন বাবু আমার প্রশ্নটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা কি? পুজো নিয়ে কটাক্ষ করলেই প্রগতিশীল হয়ে যায়? আর ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা হ্যাঁ, সেটা কি? আজ কোনো মানে আমি বলতে চাইছি যে ধর্মনিরপেক্ষতাটা কি শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে? আপনারা কি প্রতিবাদ করবেন যে বাংলাদেশে যে দীপু দাস বলে ছেলেটাকে যে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করবেন? কাকে? বাংলাদেশে যে দীপু দাস বলে বাংলাদেশে হিন্দু কি ছেলেটাকে হচ্ছে? জ্বালিয়ে দেওয়া বাংলাদেশে হচ্ছে, যা হচ্ছে আপনি জানেন তো? হিন্দু কিভাবে জ্বালিয়ে দিচ্ছে? হিন্দু ছেলেকে ঝুলিয়ে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, সে সেটা খবর নিয়ে তো আমরা দেখছি, বাংলাদেশের খবর ভারতবর্ষে বসে আমরা তো দেখছি। হ্যাঁ সেটা নিয়ে আপনারা সেটা সেই ঘটনার কি নিন্দা করছেন আপনারা? লিডারশিপ দিচ্ছে, সেই ঘটনার নিন্দা কি করছেন আপনারা? তো সেই ঘটনার নিন্দা কেন করব না? নিন্দা কেন নিন্দা করব না? নিন্দা তো অবশ্যই করব।
আজকের মানুষকে যদি জ্বালিয়ে দেয় তো নিন্দা তো করতেই হবে। আজকে যদি পশ্চিমবাংলার কোনো মানুষকে বা ধরুন ভারতবর্ষের মধ্যে কোনো মানুষকে, আমি বলছি সে মুসলিম হোক, হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, যেই হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, যদি তার উপরে মানসিকভাবে অত্যাচার করা হয়, তাকে যদি মেরে ঝুলিয়ে দেওয়া হয়, তো নিন্দা তো তীব্র নিন্দা তো সবাই করবে। আমরা তো অমানবিক নয়। মমতা ব্যানার্জি আমাদের অমানবিকতা শেখায়নি। আমরা পাশরিক নয়, আমরা নরখাদক নয়, উই আর নট ক্যানিবাল। আমরা সবসময় দেখতে হবে পশ্চিমবাংলায় থেকে আজকে রাজনীতির বিচার করতে গেলে আজকে সব কিছু লক্ষ্য রাখতে হবে। আমরা লক্ষ্য রাখতে পারি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা থেকে আমরা কি বলবো? আমরা এর থেকে কি হুঙ্কার ছাড়বো? পশ্চিমবাংলা থেকে গিয়ে বলবো আমরা সারা বাংলাদেশকে শান্ত করব? আজকের টিভি চ্যানেলে বসে যদি আমি অবাস্তব কথাবার্তা বলি, আজকের উন্নয়নের কুটকাচালি নিয়ে মানুষের সামনে সমালোচনা করি, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি নাকি কোনো উন্নয়ন করেনি, এসব উল্টো পাল্টা কথা মানুষ কি মেনে নেবে নাকি? আজকের কি উন্নয়নের পাঁচালি আমরা কেন করছি? আজকের মহিলাদের ডেকে কেন এই উন্নয়নের পাঁচালি রাস্তায় রাস্তায় আমরা পাঠ করাচ্ছি, কেন করাচ্ছি? আমরা যদি উন্নয়ন প্রকল্প নিয়ে বলতে থাকি আজকে সারাদিন, এখানে 9টা কেন 10টা গিয়েও শেষ হবে না। আজকে যে শুরু করবো স্বাস্থ্যসাথী থেকে, সবুজ সাথী থেকে, কন্যাশ্রী থেকে, এইগুলো কি কোনো উন্নয়নের পাঠ না? আজকে যেখানে সমবাতি মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি ভেবেছে যে একটা মানুষ মৃত্যু হওয়ার পর কি কাজ করবে। আজকে চ্যানেলে বসে চিৎকার চেঁচামেচি করে অবাস্তব কথা মানুষের সামনে বলে কি হবে? আজকে মানুষকে তো সবকিছু জানতে হবে। আজকের এসআইআর নিয়ে যারা বড় বড় কথা বলেছিল, আজকের উনি এসআইআর নিয়ে বলছিলেন। আজকের এসআইআর কি অবস্থা? আজকে যারা বলেছিল অনেক রোহিঙ্গা আছে, রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা আজকে নির্বাচন কমিশনার কটা রোহিঙ্গা ঘোষণা করেছে? আজকের এই রোহিঙ্গা যে উল্টো পাল্টা কথা, 1,80,00,000 লোকের নাম বাদ হয়ে যাবে, এ সমস্ত মিথ্যা মানুষদের মধ্যে একটা ভয়ের ভীতি তৈরি করে দিয়েছিল বিরোধী দল নেতা। আজকে তার জন্য বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমা চাওয়া উচিত। আজকের কত হয়েছে? আজকের মৃত ভোটার কত হয়েছে? আজকে সিফটি ভোটার কত হয়েছে? ভাই ভাই করে চেঁচালে হবে? অঙ্কের তত্ত্ব কিছু জানে? রঞ্জন বাবু, কেন আমি আজকে আবারও 18 আসবো লক্ষ আপনার মাত্র কাছে। বাদ হলো? রঞ্জন বাবু, আমি আবারও আসবো আপনার কাছে। পশ্চিমবাংলার আমি সমস্ত কিছু জানতে আবারও হবে। আসছি আপনার কাছে রঞ্জন বাবু। পশ্চিমবাংলার সমস্ত কিছু আমাদের জানতে সঙ্গে হবে। রয়েছেন ত্রিপুরা থেকে মন্ত্রী সুধাংশু দাস। আমি মন্ত্রী সাহেবকে একটা প্রশ্ন করতে চাই, সেকুলারিজমটা কি সিলেক্টিভ সাহস, কি মনে করেন আপনি? দেখুন, আপনি বারবারই একই জিনিস বলছেন, কিন্তু এটাই বাস্তব। আমাদের ভারতবর্ষের যে চরম সত্যটা, এটা বারে বারেই বামপন্থী কংগ্রেসীরা এটাকে এড়িয়ে গিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালানোর একটা চেষ্টা তারা করেছে, যেটা আমাদের মানতে হবে বা বুঝতে হবে। একটা জিনিস দেখুন, এই যে সেকুলারিজম, আমরা যারা হিন্দু সমাজের মানুষ আছি, সনাতন সংস্কৃতিতে যারা আমরা বিশ্বাস করি, আমরা কিন্তু সবসময় সর্বজন হিতায় সর্বজন হিতায়, আমরা এই বিশ্বাসেই কিন্তু বিশ্বাসী। এবং আপনারা দেখেছেন, যেখানে 95% হিন্দু বসবাস করে, সেখানে 5% অন্য ধর্মের লোক বা বিশেষ করে মুসলিম ধর্মের লোক, তারা কিন্তু সুরক্ষিত, তারা নিজের ধর্ম পালন করতে পারে। কিন্তু সত্য হলেও, তিতা হলেও এটা সত্য যে যেখানে 95% মুসলমান বাস করে, সেখানে 5% হিন্দু কিন্তু বসবাস করতে পারে না। এখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলছেন, একজন সম্ভবত তরিৎ বাবু বলে কেউ বলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, এই গেল 1লা বৈশাখ, এই বছরে সম্ভবত মে মাস ছিল, আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদে আমরা যখন হিন্দু সমাজের মানুষ বা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাঙালিবাসী যারা আমরা আছি, আমরা 1লা বৈশাখ অত্যন্ত আনন্দের সহিত উদযাপন করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সহিত আমরা দেখেছি, মুর্শিদাবাদে বসবাস করা হিন্দু সমাজের মানুষ, তারা কিন্তু 1লা বৈশাখের আনন্দ উপভোগ করতে পারেনি। কারণ সেখানে ওয়াকফ বোর্ডের নামে যে আন্দোলন চলছিল জিহাদিদের দ্বারা, কট্টরপন্থীদের দ্বারা, সেই আন্দোলনের শিকার হয়ে হাজার হাজার মানুষ, তারা কিন্তু নিজের ভিটে মাটি ছেড়ে, বাড়ি ছেড়ে, তারা মুর্শিদাবাদের মালদার কোনো একটা স্কুলে গিয়ে শরণার্থী শিবিরে কিন্তু তারা দিন কাটিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা যদি আমাদের দেশে হয়ে থাকে, আমরা যদি সংবিধান মেনে চলি, তাহলে সেই মুর্শিদাবাদের মানুষ যারা হিন্দুদের বাড়িঘর আক্রমণ করলো, 16-17 বছরের মুসলমান যুবকরা
35-40 বছর হিন্দু মহিলাদের তাদের দেহ চাইলো, তারা কি পুলিশের কাছে কি কমপ্লেন করতে পারেনি যে বা কোনো আইনের আশ্রয় নিতে পারেনি? ওয়াকফ বোর্ড তো মুর্শিদাবাদের হিন্দুরা আনেনি, এটা তো সরকারের পলিসি ছিল। তাহলে সরকার, কেন্দ্র সরকার যদি পলিসি লাগু করে থাকে বা বিল সেখানে অ্যাক্ট চালু করে, তার জন্য তো সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। আপনারা কোর্টে যেতে পারেন, এবং কোর্টে গেছেও কিছু লোক। তাহলে মুর্শিদাবাদের হিন্দুদের অবস্থা কেন এই হলো, বা তাদেরকে কেন মারা হলো? হরগোবিন্দ দাস বা চন্দন দাসকে কেন মারা হলো? আজকে এই কথা আমরা যখনই বলবো তখন আমরা সাম্প্রদায়িক, আর যারা মারবে তারা হচ্ছে সেকুলার। এটা হচ্ছে চরম মিথ্যা। রঞ্জন বাবু, উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ুর একজন ডেপুটি চিফ মিনিস্টার বর্তমানে, এম.কে. স্ট্যালিনের ছেলে সম্ভবত, তিনি প্রকাশ্য বললেন যে হিন্দু সনাতন ধর্মকে চিরতরে নির্মূল করতে হবে। হিন্দু সনাতন ধর্ম শুড বি ইরাডিকেটেড, কারণ হিন্দু ধর্ম নাকি ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ। তাহলে কেন তৃণমূল, কংগ্রেস বা সিপিআইএম তারা প্রতিবাদ করে না এগুলির? আপনার পশ্চিমবাংলার যিনি মেয়র বা সেখানকার যিনি মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বললেন যে আমরা যারা হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য এটা নাকি দুর্ভাগ্যের। যারা আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি এটা আমাদের দুর্ভাগ্যের, তাই তিনি ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছেন। তো এটা কি সেকুলারিজমের শব্দ? রঞ্জন এই বাবু, বিষয়গুলি নিয়ে আমরা বলতে গেলেই আমরা সাম্প্রদায়িক আর তারা ধর্মনিরপেক্ষ। রঞ্জন বাবু কি বলবেন আপনি? রঞ্জন বাবু, শুনছেন আপনি আমার কথা? আমি কিছুটা শুনলাম, সেকুলারিজম অনেক কিছু শুনলাম, মুসলিম ধর্ম নিয়ে শুনলাম। রঞ্জন বাবু, আপনি কথাটা কি বললেন? মূল শুনতে কথাটা- পাচ্ছেন? আপনি আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কথা সেকুলারিজম নিয়ে অনেক কিছু বললো। হ্যাঁ, অনেক কিছু উনি বললেন। উনি একজন মন্ত্রী হিসাবে বললেন, ওনাকে তো রেসপেক্ট করা উচিত। আমি ওনাকে মন্ত্রী হিসাবে ওনাকে কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, এত মুসলিম, এত হিন্দু, সব এরা গল্প আসছে কেন? আজকে যা গল্প সবই পশ্চিমবাংলার দিকে তীর থাকে, যে মুসলিমরা কি পশ্চিমবাংলায় বেশি থাকে, আর কোথাও কি বেশি নেই? সারা ভারতবর্ষে কত মুসলিম বসবাস করে, সারা ভারতবর্ষে কত হিন্দু বসবাস করে, মুসলিম হিন্দু ব্যতীত আরো অন্যান্য ধর্ম বসবাস করে। আমাদের তো আমরা প্রথমেই টিচিং, আমরা প্রথম থেকে ভারতবর্ষ তো আজকে থেকে, মুর্শিদাবাদের ঘটনাটা নিয়ে ভারতবর্ষ তো আজকে থেকে আপনার দেখিনি। জবাবটা কি হবে? ভারতবর্ষ দীর্ঘদিনে মন্ত্রী মশাই যে প্রশ্নটা 1947 করেছেন, সালের পর থেকে মন্ত্রী মশাই যে স্বাধীনতার প্রশ্নটা পর করেছেন মুর্শিদাবাদ নিয়ে, সেটার মুর্শিদাবাদের জবাবটা আপনি ঘটনা- কি দেবেন? আরে মুর্শিদাবাদ নিয়ে কি প্রশ্ন করেছে আমার জানা নেই। মুর্শিদাবাদ নিয়ে উনি বলেছেন ছোট ছোট মুসলিমরা হিন্দুদের দিয়ে গিয়ে পেটাচ্ছে, এই ধরনের কোনো কথা, কোনো মন্তব্য আমি শুনেছি। আজকের মুর্শিদাবাদ নিয়ে আজকের উনি বলছেন, আজকের তাহলে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি মণিপুরে কি হয়েছে, মণিপুরের জবাব কি উনি দেবেন? আজকের মণিপুরে যেভাবে উলঙ্গ করে জ্বালিয়ে দিয়েছে, নারী ধর্ষণ করে পুড়িয়ে দিয়েছে, যেভাবে মা বোনদের উপর অত্যাচার করেছে, তখন কেন্দ্রীয় মন্ত্রীরা কেন চুপচাপ ছিল? তখন কি কোনো মুখের বুলি ফোটেনি? আজকের গুজরাটের দাঙ্গায় কি কোনো বিজেপির মুখে বুলি ফোটেনি? আজকের মণিপুরে মানুষের পর মানুষকে মেরে যেভাবে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল, আজকে টপকে পশ্চিম বাংলার মুর্শিদাবাদে চলে এলো। আজকে তো তাই বিজেপি মন্ত্রীদের জবাব দিতে হবে। আজকের বিজেপি মন্ত্রীরা মঞ্চে দাঁড়িয়ে তখনই জবাব দেবে যখন এই মণিপুর নিয়ে কিছু বলবে। আজকের মণিপুরকে বাইপাস করে দিয়ে তারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ঢুকে গেল। না, আপনি ঠিক আছে বললে হবে না। আজকের মন্ত্রীকে জবাব দিতে হবে ওখানে বসে। চলে যাচ্ছেন আজকের কোনো কিছু সেকুলারিজম বলার আগে, মুসলিম হিন্দুদের কথা বলার আগে জবাব দিতে হবে। এবং মেইতি ওদের দুটো জাতির মণিপুরের নিজেদের বাবা, তারা পশ্চিম বাংলার নিজেদের বাবা, অশিক্ষিতের মতো কথাবার্তা বলছেন। আপনি কি বিজেপির লোক? আপনি একটা অশিক্ষিত লোক। আপনি এখানে বসেছেন, মণিপুরের ক্ষেত্রে মণিপুরি জবাব দেবে। ভারতবর্ষ কি মণিপুরের বাইরে? মণিপুর কি ভারতবর্ষের বাইরে? আজকে আপনাকে জানতে হবে, আজকে ঝামেলা হয়, মানুষগুলিকে অত্যাচার করছে, অত্যাচারের কুকি আর মেথিদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা দেখবেন না। এটা তো মণিপুরটা তো ভারতবর্ষের একটা স্টেট, এবং যখন মণিপুরে এই ধরনের ঘটনাটা হলো, সেটাও তো রাষ্ট্রের দিকে গিয়ে একটা সাম্প্রদায়িক একটা দুটো জাতির যারা মুসলিমরা যারা সুরঙ্গ পথ দিয়ে ঢুকছে তাদের কথা কেন বলা হবে? এই বিএসএফ
এখানে কমিউনিটি লেখছে, ফোর্স যে বারবার যারা যেটা বলা পশ্চিমবঙ্গের বিজেপি তৈরি বুকে তাদেরকে টপকে পশ্চিমবঙ্গের গিয়ে কি বুকে করে দিনের পর দিন হচ্ছে, ভারতবর্ষের মধ্যে সেখানে আপনারা আজকে কি করছেন? নরেন্দ্র মোদীকে জবাব দিতে আপনাদের হবে, পশ্চিমবঙ্গ যে সরকার কেন্দ্রীয় কি মন্ত্রী করছে? বসেছে তাকে জবাব মুখে দিতে হবে। কুলুপ দিয়ে বসে থাকেন আজকে আপনারা। মুর্শিদাবাদ আপনাদের আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ হলে দেখছেন আপনি। নিশ্চয়ই কোনো মুর্শিদাবাদ ছাড়া ব্যাপার অন্য ছিল। কোনো কিছু দেখতে তাহলে পাবো না। pregnant হয়েছিল। মুর্শিদাবাদে কি ঘটনা তাহলে এটা ঘটেছিল, শরীর থাকলে এরকম পশ্চিমবাংলায় ধরনের কোন হয়। ঘটনা ঘটেছিল, এই ধরনের আপনি মন্তব্য যা করেন বলবেন সেটাই কি মাননীয় মেনে নিতে হবে মহিলা নাকি? মুখ্যমন্ত্রী। সাপোর্ট করে এই না, সত্যি মেনে নেয় না। আপনারা রাজনীতিতে যদি আপনি বলেন, আমি লজ্জা মাননীয় ধরতে জায়গায় আপনাদের কথা বলে লজ্জা বলতে নেই চাইছি, বলে আজকে রাজনীতি আপনারা এই বললেন, দীক্ষা, আগে নাকি রাজনীতির এরম দীক্ষা তোষণের রাজনীতি আমরা ছিল না। নেত্রী মমতা তার মানে বন্দ্যোপাধ্যায় থেকে 19 শিখেছি। সাল বা 18 সালে মমতা আমার খুব একটা মনে বন্দ্যোপাধ্যায় পড়ছে না, আমাদের উনি কবে শিক্ষা BJP তে দিয়েছে। গেছিলেন। মমতা তার মানে সেই বন্দ্যোপাধ্যায় অবধি আমাদের তোষণের পথ দেখিয়েছে। রাজনীতি ছিল না। অন্ধকার উনি থেকে যেদিন আলোর চলে গেছেন, দিশারি মমতা পার্টি বদলে বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের জার্সি 35 পরেছেন। বছরের সিপিএম সেদিন থেকে মনে সরকারকে হয় তোষণের বুঝিয়ে রাজনীতিটা পশ্চিমবাংলায় শুরু উন্নয়নের হয়েছে। সরকার আর করে বারবার তুলেছিল। একটা কথা আমি মনে আজকে করে তার দিতে পেছনে চাইছি, লাগার জন্য আমি বারবার আজকের একটা কথা বিজেপি বলছি নানান যে ধরনের আমি চক্রান্ত যদি করছে, আপনার চ্যানেলে নানান টাইম পেতাম, ধরনের কথা তাহলে বলছে। আপনাকে আমি পশ্চিমবাংলায় বসে এক যতই একটা আপনারা সমষ্টি বলেন ধরে জেনে রাখুন, চুলচেরা বিশ্লেষণ করতে 2026 পারতাম যদি নির্বাচন যে হয় হিন্দু এবং আপনাদের মুসলিম ভোটের কুপকাত মধ্যে করে দেবে। মমতা এই বন্দ্যোপাধ্যায় বিজেপি পশ্চিমবাংলায় কোনো দাঁড় একটা করিয়ে বিধানসভাতে ক্ষমা শুধু চাইতে মুসলিমের হবে। ভোটে জিতেছে। পশ্চিমবাংলায় সমস্ত বিজেপি মন্ত্রী থেকে শুরু করে আমরা একটা- বিজেপি নেতাদের আমরা একটা বিরতি নিচ্ছি এই মুহূর্তে, বিরতির পর ফিরে আসছে আবার আটটার আড্ডায়। বন্দ্যোপাধ্যায়, আপনারা মানুষদের বিভ্রান্ত করছেন, মানুষদের ওপর। আমরা এখন চলে যাব ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সৌগত বসুর কাছে। সৌগত বাবু, আপনার কথা আপনার শুরুতে আমরা একটু শুনেছি, আপনি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা আলোচনা করতে চেয়েছেন। আবার যদি আপনি এটা নিয়ে একটু কিছু বলেন। সৌগত বাবু। সেটা হচ্ছে, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখুন, আলোচনাটার যেটা মূল বিষয় ছিল যে ধর্মনিরপেক্ষতার প্রাসঙ্গিকতা। হুম। এখন আলোচনাটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা দেখুন, যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তাদের রাজনৈতিক দলের তাদের নিজস্ব কিছু রাজনৈতিক দলের লাইন থাকে, সেই অনুযায়ী তাদের কথা বলতে হয়। তো যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখি, তাহলে আজকে আমরা যে আলোচনাটা করছি, এই আলোচনাটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে তার কারণ, এবং বাংলাদেশের এক ছিল, আজকে 1947 সালের 20 জুনের পর থেকে আমরা দুটো প্রদেশ আলাদা, প্রথমে পূর্ববঙ্গ, তারপর পূর্ব পাকিস্তান এবং অধুনা বাংলাদেশ, এবং আমরা পশ্চিমবঙ্গ ভারত অংশ হিসেবে। দেখুন, আজ থেকে প্রায় 250-300 বছর আগে ফ্রান্সে এক ভদ্রলোক অগাস্টা কমতে একটা মন্তব্য করেছিলেন যে ডেমোগ্রাফি ইজ ডেস্টিন। এবং তারপরে 1931-এ আচার্য যদুনাথ সরকার একটা চিঠি লিখেছিলেন 14ই আগস্ট, তারিখ 14ই আগস্ট 1931, ঐতিহাসিক জিডি সরদেশাইকে। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, এবং মনে রাখবেন 1931 তখনও কিন্তু দেশভাগ হয়নি, 1937-এর নির্বাচন হয়নি, 45-46-এর নির্বাচন হয়নি, যে নির্বাচনের ভিত্তিতে দেশভাগ হয়েছে। যদুনাথ লিখেছিলেন কলকাতা বা অবিভক্ত বাংলার সম্বন্ধে যে Hindus are so foolishly selfish and so divided that their majority doesn't count in actual politics. এবং যদুনাথের কথা সত্যি প্রমাণ করে তার মাত্র 15 বছরের মধ্যে দেশভাগ হয়েছে, এবং দেশভাগ হয়েছে শুধু তাই নয়, দেশভাগ আমরা যেমন বলি, ওনার আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমি ডেমোগ্রাফিক, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। একটা ডেমোগ্রাফিক জায়গায় আমরা এই প্রদেশ ভাগ হয়েছে। ফলে আজকে বাংলাদেশের প্রসঙ্গেই আমি বলি, আজকে বাংলাদেশে দীপুচন্দ্র দাস বা চিন্ময় প্রভুর যে অবস্থা হয়েছে, কারণ সেখানে আমরা সংখ্যায় হেরে গিয়েছি বলে, ফলে সেখানে রাজনৈতিক দলের কোনো পরিচিতি, রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের রং আমি বলছি, সেক্ষেত্রে খুব একটা কাজে আসেনি। আমরা জানি যে ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কংগ্রেসের নেতা ছিলেন,
তিনি দেশভাগের পরে পূর্ব পাকিস্তানেই ছিলেন, মানে তৎকালীন পূর্ববঙ্গে, পাকিস্তানের পূর্ব অংশে। ধীরেন্দ্রনাথ দত্তের পরিণতি আমরা জানি কি হয়েছিল, আমরা জানি যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল, আমি তার বিস্তারিত জায়গায় যাচ্ছি না। ফলে আজকে যে প্রসঙ্গ এখানে উঠছে যে ডেমোগ্রাফিক্যালি যদি আমরা হেরে যাই, এবং যেখানে ডেমোগ্রাফির পরিবর্তন হয়, ফলে রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল যাবে, কিন্তু 5000 বছরের যে সভ্যতা, 5000 বা আরো সৌগত বেশি বাবু, দিনের আমাদের যে সময় সভ্যতা বা যে প্রায় সংস্কৃতি শেষ হয়ে ভারত আসছে। সৌগত বাবু, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমি সবাইকে, প্রত্যেকজনকে আমি শুধু হ্যাঁ কি নাতে বলতে একটা প্রশ্ন করব, আপনারা হ্যাঁ কি না সেই জবাব দেবেন। শিখা চ্যাটার্জি, ধর্মনিরপেক্ষ কথাটা আমাদের সংবিধানে থাকা উচিত বলে মনে করেন কি না? হ্যাঁ কি নাতে বলবেন। না, হ্যাঁ কি নাতে বললে কি হবে না তো? না, আমার মানে সময় এটা নেই, কেন তাই হলো সেটা তো আমাকে সময় বলতে নেই, হবে। আপনি শুধু বলুন, এটা আপনার তো- মতামতটা দিন। আমাদের দাদা, আমাদের আমি শুধু দাদা একটুখানি বলি, দিদি, আমার হাতে সময় নেই একদম। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দুটো দেশ। আচ্ছা, সেই জন্য যদি ওইটা যদি সেকুলার হয়, এটাকেও সেকুলার রাখতে হবে, ঠিক উভয়টাই। আছে, সময় হয়ে এসছে। রঞ্জন বাবু, সেকুলার না হয় তাহলে ওঠা রঞ্জন বাবু, মাননীয় মন্ত্রী সুধাংশু বাবু। দেখুন, হিন্দুরা জন্মসূত্রেই ধর্মনিরপেক্ষ, স্বাভাবিক কারণে এটা সংবিধান আলাদা করে লেখার কোনো কারণ নেই। আর এটা 76-এ লেখা হয়েছে, তার আগে থেকেই হিন্দুরা ধর্মনিরপেক্ষ। ধন্যবাদ আপনাকে। যদি আপনি অ্যালাউ করেন 1 মিনিট জাস্ট অ্যাড করতে চাইছি। হ্যাঁ, বলুন। বিষয় হচ্ছে, দেখুন, সেকুলারিজম বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ছোট্ট একটা প্রশ্ন এখানে তৃণমূলের যিনি আছেন বা অন্য যারা রয়েছেন, ইফতেহার পার্টি, ঈদ পার্টিতে আমাদের হিন্দু সমাজের নেতারা, মমতা ব্যানার্জি হোক, অখিলেশ যাদব হোক, কংগ্রেস রাহুল গান্ধীজি হোক, সবাই কিন্তু তকি লাগিয়ে নামাজ পড়ে ইফতার পার্টি করে। কোনোদিন কোনো মুসলমান নেতাকে দেখেছেন হিন্দুদের কোনো পূজাতে তিলক লাগিয়ে বা রামাবলী লাগিয়ে গিয়ে হিন্দুদের মূর্তিতে নমস্কার করতে? করে না। একদম সেকুলারিজম শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রেই লাগু, অন্যদের ক্ষেত্রে লাগু নয়, এটাই বাস। একদমই একদমই। তরিত বাবু, না না, আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব আছে আসাম বা বেঙ্গলে, যারা আমার বাড়িতে পুজোতে এসে চন্দমেত্ত খায় এবং কপালে টিপ দেয়। উনি হয়তো পাননি, আর উনি এখন এই সময় মন্ত্রী সাহেব হয়তো দেখছেন না এই ব্যাপারটা, কারণ ওনার দেখলে একটু অসুবিধা হবে, রঙের ব্যাপার আছে। কিন্তু আমি পেয়েছি, এবং ভারতবর্ষে আমাদের আমরা বাড়িতে আসে, না না যেভাবে কিন্তু আমরা আমি বাস বলছি করি, আপনার, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা পশ্চিমবঙ্গে যেভাবে আমরা বা পেয়েছি, আমি গুয়াহাটিতে চাই বা ভারতবর্ষের সব অন্য ধর্ম নেতাদেরকে বলুন না। সুন্দরভাবে সব উৎসব মেনটেন করে এইভাবেই ভারত একটা সর্বাঙ্গীন দেশ হিসাবে আগামী দিনে দেখতে পাবে। রঞ্জন বাবু। এটা ততদিন যতদিন হিন্দুরা মানে সংখ্যায় বেশি, যেদিন হিন্দুরা সংখ্যায় কমে যাবে সেদিন সেটা আর থাকবে না, সেদিন সেটা ওই মুর্শিদাবাদ, তারপর কাশ্মীর, বাংলাদেশ, এটা হয়ে যাবে। রঞ্জন বাবু। এটাই সত্য, এটা মেনে চলুন। হ্যাঁ, রঞ্জন বাবু। হ্যালো, হ্যাঁ, রঞ্জন বাবু, শুনতে পাচ্ছি না। আমাদের সময় শেষ হয়ে গেছে। অশেষ Hello? ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামী সপ্তাহে আবার দেখা হবে 8টার আড্ডায় অন্য কোনো বিষয় নিয়ে। রঞ্জন বাবু, শিখা চ্যাটার্জি, মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, তরিত চ্যাটার্জি এবং সৌগত বসু, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের 8টার আড্ডা অনুষ্ঠানটা শেষ করছি। ধন্যবাদ।